তো সিপিআইএম এর কি এতটাই সংগঠন খারাপ যে সিপিআইএম একা 294 রিস্ক নিতে পারছে না? কখনো আইএসএফ, কখনো লেফট ফ্রন্টের বাকি যে দল তাদের সাথে লড়ছে। আমাদের পার্টির পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা যা, শুধু চুরি, দুর্নীতি, মন্দির, মসজিদ, এই সমস্ত আবহটাকে চেঞ্জ করে একটা এমন জায়গায় নিয়ে যাচ্ছে, এখান থেকে সরিয়ে এনে মানুষের মাঠের রাজনীতি করতে। কেরালার দিকে তাকান, 2 দফায় বাম গণতান্ত্রিক ফ্রন্ট প্রাইভেট স্কুল ছেড়ে সরকারের স্কুলে আসছে। আর আমার এখানে বাবা মার পয়সা থাকলে পড়ো, না পয়সা থাকলে খেটে পড়ো। আমি যেখানে যাচ্ছিলাম যে কংগ্রেস যদি 294টায় যেতে পারে এই সাপোর্ট বেস নিয়ে, তো সিপিআইএম এর কি এতটাই সংগঠন খারাপ যে সিপিআইএম একা 294 রিস্ক নিতে পারছে না? কখনো আইএসএফ, কখনো লেফট ফ্রন্টের বাকি যে দল তাদের সাথে লড়ছে। তাহলে তো অ্যাটলিস্ট পার্সেন্টেজটা ভালো হতে পারতো। প্রণিধানযোগ্য, আপনি বলেছেন, আমি প্রণিধানযোগ্য বলে রাখলাম। ভাবাই উচিত, কেন ভাবা যাবে না? কিন্তু ভাবলেই যে আজকে হ্যাঁ বা না বলতে হবে তার তো কোনো মানে নেই। আপনি বলেছেন, আচ্ছা বেশ, ভাবা হোক, ভাবা যাবে। কিন্তু আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে এক হলো বামফ্রন্ট মানে কিন্তু একটা শুধু সিটের অ্যাডজাস্টমেন্ট নয়। বামফ্রন্ট একটা দীর্ঘদিনের লড়াইয়ের মধ্য দিয়ে মন্থিত হতে হতে গড়ে ওঠে একটা সংগঠন। পশ্চিমবাংলায় বামফ্রন্ট, ইট ইজ মোর দ্যান এ ফ্রন্ট, মেবি লেস দ্যান এ পার্টি। পার্টির যে কোহেশন থাকে ততটা কোহেশন না থাকলেও ফ্রন্টের যে কোহেশন থাকে তার চেয়ে বেশি কোহেশন নিয়ে চলা একটা বছরের পর বছর গোটা দেশের রাজনীতিতে এর কোনো তুলনা নেই। কিন্তু এত বছর ধরে একটা ফ্রন্ট। আমরা যে রাজনৈতিক মনোভাব নিয়ে চলছি সেখানে সিপিআইএম না, এই ফ্যাসিস্টিক যে অ্যাপ্রোচ, নিও ফ্যাসিস্ট একটা রেজিম ভারতবর্ষে, যেটাকে পুষ্ট করেছে পশ্চিমবাংলায় কার্যত তৃণমূল। লড়াই ভাব দেখিয়েছে, কিন্তু আসলে তো সবাই বুঝতে পারছেন যে বিজেপি থাকলে যতটা বিজেপির সুবিধে হতো, তৃণমূল থেকে বিজেপি তার চেয়ে বেশি সুবিধে করেছে, এটা আরএসএস বোঝে, ফলে ওইভাবেই চলে। ফলে সেই বিবেচনাতে সিপিআইএম তাকে শক্তিশালী করো, বামফ্রন্টকে শক্তিশালী করো, বর্ধিত বামকে যুক্ত করো, প্লাস 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 সেকুলার। বিজেপি তৃণমূলকে হারাতে চায়, সেকুলারিটি। এই ভিত্তিটা যখন আমরা করেছি যে পলিটিক্যাল ফর্মুলেশনটা তো আমরা সবাই মিলে আলাপ আলোচনা করেই ঠিক করেছি। অন্য কেউ যদি না মানে আলাদা কথা। আমাদের পার্টির পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা যা, তাতে আমরা সেখান থেকে সরে আসার কথা কখনো ভাবি না। আমরা চাই সবাইকে জড়িয়ে রাখতে। কংগ্রেস বললো আমরা চললুম, কেউ যদি বলে আমরা চললুম, সে চললো। কিন্তু আমাদের মনোভাবটা হবে দীর্ঘদিনের এটাকে আমরা বজায় রাখি। 1, 2, আপনি যেটা বলছিলেন সেটা হচ্ছে যে তাহলে কি 294টা আমরা লড়তে পারতাম? না? হ্যাঁ পারতাম। পারা উচিত হতো না? নিও ফ্যাসিস্ট বিজেপি এবং কার্যত তাকে পুষ্ট করছে তৃণমূল, তাকে যদি সরাতে হয়, তার বিরুদ্ধে মানুষ, আমি আপনি কেউ না, আসল মানুষ তার জীবন অভিজ্ঞতার থেকে বুঝছে যে সর্বনাশ হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন আপনি? মানুষ ভাবছে আমার পরের প্রজন্মর কি হবে। একটা প্রজন্ম কার্যত পঙ্গু করে দেওয়া হচ্ছে, শিক্ষাকে ধ্বংস করা হচ্ছে। পশ্চিমবাংলায় আমার পরের প্রজন্ম কি করবে? আমার 66 বছর বয়স, এখন 5 বছর, 7 বছর, 10 বছর আমরা কি রেখে যাচ্ছি? আমাদের সন্তান সম, তার চাইতেও যারা ছোট, তাদের ভবিষ্যৎটা কোথায় যাচ্ছে? পশ্চিমবাংলার লেখাপড়ার 12টা বেজে গেল, কাজকর্ম নেই, ভিন রাজ্যে চলে যেতে হচ্ছে। বাবা মা ভাবে তার সন্তান সহ একটা বেশ, কোথায় মা অপেক্ষা করে বা বাবা অপেক্ষা করে তার ছেলে সপ্তাহে অন্তত 2বার ফোন করবে, ওইটা শুনে তার শান্তি। মেয়ে বাইরে আছে, পারলে 7 দিনে 7 দিন ফোন করবে, ওটা তার শান্তি। সেই শান্তিটাও কার্যত থাকছে না পশ্চিমবাংলায়। এমন একটা হয়েছে, আপনি ইঞ্জিনিয়ারিং পাশ করা ছেলে মেয়ে, আমি জানি না, আপনি খোঁজ রাখেন নিশ্চয়ই, ভয়ঙ্কর জায়গাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে যাচ্ছি আমরা।
শুধু চুরি, দুর্নীতি, মন্দির, মসজিদ, এই সমস্ত আবহটাকে চেঞ্জ করে একটা এমন জায়গায় নিয়ে যাচ্ছে, এখান থেকে সরিয়ে এনে মানুষের মাঠের রাজনীতি করতে হবে। রাজনীতিকে মন্দির মসজিদের চৌহদ্দি থেকে সরিয়ে এনে, ব্যক্তিগত কার কি হবে এই চৌহদ্দি থেকে সরিয়ে এনে মানুষের চৌহদ্দির মধ্যে নিয়ে আসতে হবে। তার জীবন, জীবিকা, লড়াই, সংগ্রাম, লেখাপড়া, ভবিষ্যৎ। কটা সিটে দাঁড়ালাম তার চেয়ে বড় কথা এইটা। লড়াইটা কে এমএলএ হবে, কে এমপি হবে তার জন্য নয়, লড়াইটা মানুষের চোখের দিকে তাকিয়ে লড়াই। যদি না করি তাহলে কেন কনস্পারেন্টি করতে এসেছিলাম তো এই কারণেই, মানুষের দিকে তাকিয়ে এই লড়াইতে যদি আমরা থাকতে পারি, সেটাই মানুষের আমাদের প্রতি যেন আশীর্বাদ থাকে। আপনি খুব ইমোশনাল হয়ে বলছেন, বুঝতে পারছি আপনার দীর্ঘদিনের একটা কানেকশন। আমি এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলছি। এই যে ধরুন আপনি বামফ্রন্ট বা জোটের কথা বলছেন, আইএসএফ এর সাথে আপনাদের জোট হলো 2021 সালে। তারপরে দেখা গেল লোকসভা ভোটে আইএসএফ আলাদা আলাদা ক্যান্ডিডেট দিল। ইভেন বসিরহাটে আইএসএফ সিপিএম এর থেকে সম্ভবত বেশি ভোট পেল। তো এই ধরনের বা সমান সমান ভোট পেল প্রায়। এই ধরনের জোট কি আদৌ ওয়ার্ক করে? যে আমি বিধানসভায় জোট করলাম, আবার লোকসভায় করলাম না, আবার বিধানসভায় করলাম, তাহলে সিপিআইএম এর বাধ্যবাধকতাটা কোথায় হচ্ছে? আপনি একদম ঠিক। আর দ্বিতীয় কথা, যেহেতু আপনি সেকুলার কথাটা উচ্চারণ করলেন, আইএসএফ এর প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকের থেকে প্রতিষ্ঠার আগে বেশ কিছুবার কিন্তু কমিউনাল স্টেটমেন্টও শোনা গেছে। লোকে ভালোভাবে নেয় না। আমরা 16-তে কংগ্রেস সহ একসাথে লড়েছি, 19-এ আলাদা লড়েছি, 21-এ নিশ্চয়ই মানুষ এই প্রশ্ন করেছেন, আরে এটা কন্টিনিউ করতে পারলে তো ভালো হতো। পারিনি, বা পারিনি, হয় পারেনি, নয় কংগ্রেস পারেনি, হোয়াট এভার ইট মেবি। আমি কাউকে দোষারোপ করার এখানে কাজ না। কিন্তু আমি কি ওটা সমঝোতা। বামফ্রন্ট আর এই আপনি জোট বলুন, সমঝোতা বলুন, আমরা সমঝোতা বলার পক্ষে। এ দুটো একরকম নয়। বামফ্রন্টকে যতটা দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে, এটা সেই লড়াইয়ের মধ্য দিয়ে তো নয়, একটা ইস্যুতে। ঠিক যেমন করে আইএসএফ 21-এর নির্বাচনের আগে তৈরি হলো, 21-এর নির্বাচনে একসাথে লড়াই হলো, তাতে কংগ্রেস বা ফ্রন্টের শরিকরাও সবাই একটু এক একজনের একরকম মনোভাব ছিল। তারপরেও আমরা চাইছিলাম যে একটা এইভাবে হোক। 21-এ হলো বটে, 24-এ হলো না, ভোট তারতম্য হলো। এখন আবার যদি হবার কথা হয়, একবার না হলেও আরেকবার হবে না, এমনটা ভাবা উচিত নয়। যেন আইএসএফও তার সেকুলার ক্রেডেনশিয়ালটা মেনটেন করতে পারে, যেটা নিয়ে আপনি একটু আগে বলছিলেন যে কারুর কিন্তু থাকতে পারে। এই সেকুলার ক্রেডেনশিয়াল মেনটেন করতে না পারলে আমরাও বলবো না। সেকুলার ক্রেডেনশিয়াল মেনটেন করছে বলে তথ্যভিজ্ঞ মহল বা সংবাদ মাধ্যমে যারা আছেন আপনাদেরও খানিকটা কথার থেকে এটা বেরোয় যে সেটা খানিকটা আইএসএফ মেনটেন করতে পারছে। কিন্তু আমি আবার বলছি, আমি সিপিআইএমকে যেভাবে দেখবো, বামফ্রন্টের সব শরিককে আমি একই রকম একই নীতিতে, তাহলে তো একই পার্টি হতো। আবার বামফ্রন্টের সব শরিককে যেভাবে দেখবো, আমি কংগ্রেসকে অথবা আইএসএফকে কি একই নীতিতে দেখবো? না, সেটা আরো সময় বলবে। কিন্তু যদি মনে হয় একসাথে পড়ে, কিন্তু এইটা ধরুন একজন দুধে সিপিআইএম নেতা, যিনি লোকসভা এবং বিধানসভায় গেছেন, যিনি ছাত্র জীবন থেকে বামপন্থী রাজনীতি করে এসছেন, তার কাছে পরিষ্কার। যেমন ধরুন আজকে যদি একটা অঙ্কের ফর্মুলা বলা হয়, সেই অঙ্কের ফর্মুলা যদি একজন অঙ্কের অধ্যাপকের সামনে বলা হয়, যতটা সহজে তিনি বুঝতে পারবেন, আমার সামনে যদি একটা কঠিন অঙ্কের ফর্মুলা বলা হয়, আমি তত সহজে বুঝতে পারবো না। আপনি যে বামফ্রন্টের কথা বা সিপিআইএমের কথা বা আইএসএফ বা আসন সমঝোতার কথা বলছেন, একটা গ্রামের প্রান্তিক মানুষ যিনি ভোট দিতে যাচ্ছেন, তার কাছে কি এই অঙ্কটা এত সহজভাবে পরিষ্কার করে তুলে ধরতে পারছে সিপিআইএম? লাভ ক্ষতির অঙ্কটাকেই নানান ফর্মুলার ভেতর দিয়ে আটকে রেখে অঙ্ক সম্পর্কে ভয় পাইয়ে দেওয়াটা খুব ভালো লক্ষণ নয়, কিন্তু অনেকে সেটা করতে পারেন। লাভ ক্ষতিটাকে এমন একটা অঙ্কের তাত্ত্বিক, আরে মানুষ তো লাভ ক্ষতিটা বুঝতে পারবে, এইটাতে এইটা হলে এই লাভ, এইটাতে এই হলে এই ক্ষতি। মানুষ ভালো মন্দটা বুঝতে পারছেন,
যে ছেলে মেয়েটার কি হবে? বুঝতে পারছেন? সংসার, ধরুন ভারতবর্ষে, পশ্চিমবাংলাতে সংখ্যাটা আরো একটু বেশি। সংসার চালাবার জন্য আগে কি হতো? সংসার চালাবার পর একটু আধটু পয়সা করে রেখে হয় ব্যাংকে রাখলাম মেয়ের বিয়ে, নাহলে গয়না করে রাখলাম ছেলের অনুষ্ঠান, নাহলে একটু জমি কিনে রাখলাম, পরের ছেলেমেয়েরা কি করবে? সংসার চালিয়ে মানুষ সঞ্চয় করত। আপনি যেমন রাজ্যে 8 লক্ষ কোটি টাকা ধার করে বসে আছেন, সেটা মানুষের ঘাড়ে, তেমনি সংসার চালাবার জন্য মানুষকে, সংসার চালিয়ে সঞ্চয় দূরে থাক, সংসার চালাবার জন্য সঞ্চয় ভাঙতে হচ্ছে। ব্যাংকের টাকা তুলে যদি কিছু থেকে থাকে, একটা আংটি ছিল ওটাকে ভেঙে একটা কিছু করার ব্যবস্থা করতে হচ্ছে। এবং আপনি এটা সহজ আরবিআই বুলেটিন থেকেই পাবেন যে কীরকম ডিস্ট্রেসড কন্ডিশনে আমাদের গ্রাম পড়ছে, মানুষ পড়ছে, নিম্নবিত্ত অংশ পড়ছে। ফলে সেই কারণেই আমি কিন্তু মনে করছি যে এই সহজটাকেই মানুষকে বুঝতে সাহায্য করাটাই আমার কাজ। অনেক কঠিন জিনিস ঠিক সবাই হয়তো সব বুঝতে এখনই চাইবেন না, যে যেমন বুঝবেন সে তেমন করে বুঝবেন, কিন্তু তারপর মানুষের জীবনের কথা তার কাছে আমায় পৌঁছতে হবে। মানুষের জীবনের কথায় যেটা সে বুঝবে, যেটা তার সংসার চালাতে গিয়ে সে বুঝতে পারছে, আটকে যাচ্ছে, আগুনের মধ্যে গিয়ে পড়ছে, সংসারটা চালাতে পারছে না, ছেলে মেয়ের দিকে তাকাতে পারছে না। আপনি ভাবুন তো, বামফ্রন্ট যখন ছিল না, বামফ্রন্ট আসলো, এসে কেন বলল যে আমি 2 দফাতে 3 দফাতে ক্লাস 12 পর্যন্ত পড়াশুনো ফ্রি? কেন বলল? আমি এবং আমার মতন আমাদের প্রজন্মের যে কেউ, যে পার্টি করে করুক, যে আজকে যেখানে দাঁড়িয়েছে, কেউ মানুষ হোক, কেউ ভালো মানুষ হোক, কেউ কম মানুষ হোক, যে যেখানে দাঁড়িয়েছে, সরকার পোষিত স্কুল আমাদের এই জায়গায় তৈরি করতে পেরেছে। পয়সা লাগেনি তার জন্য, বাবার পয়সা নিয়ে অত স্কুলে যাবে না তা হয়নি। বামফ্রন্ট বরঞ্চ বুঝিয়ে দিয়েছে তোমার পড়াশোনাটা এটা রাষ্ট্রের দায়িত্ব হিসেবে আমরা নিচ্ছি। শিক্ষা ব্যবস্থাকে প্রায় ফ্রি করা হয়েছে। আপনি এখন কেরালার দিকে তাকান, 2 দফায় বাম গণতান্ত্রিক ফ্রন্ট কোন উচ্চ শিখরে চলে গেল বলুন তো? শিশু মৃত্যুর হার, মাতৃমৃত্যুর হার, লেখাপড়া, কাজ, আমাদের যেমন মাইক্রো ফিন্যান্সে মানুষের সর্বনাশ, ওখানে কুদুম্বশ্রী, মানুষের পাশে থাকা, এই করতে করতে এবারে ওরা বলেছে বাকি সব করতে করতে প্রাইভেট স্কুল ছেড়ে সরকারি স্কুলে আসছে। আমার এখানে সরকারি স্কুল ছেড়ে প্রাইভেট স্কুলে যাচ্ছে, আর কেরালায় সরকারি স্কুল আসছে প্রাইভেট স্কুল ছেড়ে, এবং ইউনিভার্সিটি এডুকেশন পর্যন্ত সরকার ছেলে মেয়েদের পাশে ইনভেস্ট করছে, সরকারের দায়িত্ব বলে মনে করছে। আর আমার এখানে বাবা মার পয়সা থাকলে পড়ো, না পয়সা থাকলে কেটে পড়ো। একেবারে গরিব প্রান্তিক ছেলেমেয়েরা যারা স্কুলে আসছিল, তাদের এখন স্কুলে কোনো রকম একটু এদিক ওদিক পড়িয়ে তারপর ক্লাস 8 থেকে 12-এর মধ্যে, ক্লাস 10, তার মধ্যে ড্রপ আউটের পরিমাণ জানেন? হাইয়েস্ট ইন দি কান্ট্রি, হাইয়েস্ট ইন দি কান্ট্রি। আপনি গত কয়েকদিন আগে এই যে পরীক্ষা হলো, বোধহয় গ্রুপ সি কি একটা পরীক্ষা হচ্ছিল, 9 লক্ষ না কত পরীক্ষা দেওয়ার কথা, আপনি জানেন অ্যাডমিট কার্ড পেয়েছে, পরীক্ষা দেওয়ার কথা 1.5 লক্ষ পরীক্ষা দেয়নি, প্রায় 16%। 100 জন চাকরির পরীক্ষা দেবে, অ্যাপ্লাই করলো, ফর্ম ফিল আপ হলো, অ্যাডমিট কার্ড ইত্যাদি ইত্যাদি নিল, পরীক্ষার হলে গিয়ে পৌঁছলো না 16% ছেলে মেয়ে। কি ভয়ঙ্কর! কেন পৌঁছলো না? হয় পৌঁছানোর তো সুযোগ নেই, হয় অন্য রাজ্যে চলে গেছে, অথবা সে মনে করছে টাকা তো নেই, পরীক্ষা দিয়ে পাশ করেও তো পাশ করতে পারবো না। দুর্বিষহ চেহারা দিকে পৌঁছেছে। এই সহজ কথাটা মানুষ বুঝুক, এবং এই সহজ কথার ভিত্তিতেই সারল্যের সঙ্গে সমাজটাকে বাঁচতে শেখাবার মতন করে জড়িয়ে ধরুক।